হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাঁটি বাঙালিয়ানায় রান্না করা জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আলু বেগুন দিয়ে রান্না করা শিলপাটায় বেটে নেওয়া জিরা দিয়ে এই ইলিশ মাছের পাতলা ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে সত্যিই খেতে অসাধারণ লাগে, তাই না? আর আজকের ভিডিওতে আমি আরও শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছ বাড়িতেই নিজে হাতে কিভাবে ঝটপট সহজেই কেটে নেওয়া যায় সেই পদ্ধতিটা। সব সময় দেখা যায় বাজার থেকে কিন্তু ওইভাবে কেটে আনা হয় না। অনেক সময় বাজারের বাইরে যদি কোনো মাছ বিক্রেতারা মাছ নিয়ে বসে, তারা কিন্তু বটি নিয়ে বসে না। তো সেরকম কোনো দোকানওয়ালার কাছ থেকে যদি মাছ কেনা হয় তাহলে কিন্তু মাছ কেটে আনা হয় না। তো সেই ক্ষেত্রে ঝটপট কিভাবে মাছটা সহজে বাড়িতেই কেটে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সেই সঙ্গে এই রান্নাটাও শেয়ার করছি। তো প্রথমেই আমি মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। আমি মাছের আঁশ ছাড়ানোর যে পিলারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ছাড়ালাম, তবে কেউ চাইলে কিন্তু চামচের সাহায্যেও খুব সহজেই এই মাছের আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়। মাছের আঁশ ছাড়িয়ে নেওয়ার পরে মাছটাকে উপর থেকে ধুয়ে নিয়েছি। এখন মাছটা আমি বটি দিয়ে কাটতে বসে গেছি। তো প্রথমে এই পিঠের যে পাখনাটা সেটা ফেলে নিলাম। এখন মাছের মাথাটা আগে কেটে নিচ্ছি। আর মাছের মাথাটা আলাদা করে নেওয়ার সময় মাছের মাথাটা খুব বেশি ঘেঁষে তারপরে কিন্তু কাটতে হবে, এতে করে যে পিত্তিটা থাকে সেটা গলে যাওয়ার ভয় থাকে না। তো মাছের মাথাটা আলাদা করে নেওয়ার পরে আমি এর থেকে যে ভেতরের ময়লাটা আছে সেটা বের করে নিলাম। আর ময়লাটা বের করে নেওয়ার পরে কোনো কাজ নেই, শুধু এইভাবে পিস পিস করে নেওয়ার পালা। আর এভাবে মাছ কাটতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ঝুট ঝামেলা ছাড়া শুধুমাত্র এভাবে পিস পিস করে নেওয়া খুবই মজার একটা বিষয়। আজকের মাছটাও কিন্তু একেবারে টাটকা ছিল, কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে টাটকা রক্ত বের হলো। মাছটা একদমই টাটকা আর ফ্রেশ ছিল। সম্পূর্ণ মাছটা কেটে নেওয়া হয়ে গেলে এখন মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। মাথার ভেতর থেকেও যেটুকু ময়লা ছিল সামনের অংশে সেটা ফেলে নিলাম। ফেলে নেওয়ার পরে দুই পাশ থেকে আমি চাপাটা আলগা করে নিলাম। আর এভাবে করে কেটে চাপার দুই পাশে যে আলাদা দড়ির মতো থাকে সেটা আমি দেখতাম আমার মা কাটার সময় ফেলে দেয়, তো এই জন্য আমিও ফেলে দিলাম। আর এরপর ফুলকাটা আলাদা করে নিয়ে ফুলকাটাও ফেলে দিচ্ছি। তবে কেউ ইচ্ছে করলে মাথাটা কিন্তু আস্তেও রাখতে পারেন। আমি আসলে আমার মাকে দেখতাম এইভাবে করে ইলিশ মাছ কাটে, তাই আমিও এভাবে করে কাটলাম। তো মাছটা কেটে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো কতটা সুন্দর হয়েছে। এখন মাছটা রান্না করার পালা। তো প্রথমেই আমি কিছু আস্ত জিরা ভেজে নিব। একটি শুকনো খোলায় আমি কিছু জিরা দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম লো হিটে আস্তে আস্তে একটু বাদামি করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন এই ভেজে রাখা জিরাটা তুলে নিলাম। এই দিক থেকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমার প্রয়োজন মতো কয়েক পিস তরকারি রান্না করার জন্য নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব, তাই এর মধ্যে প্রয়োজন মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভালো জাতের ইলিশ মাছ চিনবেন কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছের পিসগুলো আমি কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে মাছের ভেতরে যে এরকম একটু সাদা দাগের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে ইলিশ মাছের তেল। আর এইরকম দাগ কাটা যে মাছগুলো থাকে সেই মাছটাই কিন্তু একদম ফ্রেশ আর পদ্মা নদীর মাছ। আর এই মাছটা খেতেও অনেক বেশি টেস্ট হয় আর অনেক সফট হয়। তো এখন মাছটা আমি ভেজে নিব। কড়াইতে প্রয়োজন মতো তেল গরম করে নিলাম, আর গরম তেলের মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকাভাবেই ভাজবো, খুব বেশি ভাজবো না। তো হালকাভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে নিলাম। এরপর অপর পিঠও হালকাভাবে ভাজা হয়ে গেলে এখন মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। ইলিশ মাছ একটু নরম নরম খেতেই ভালো লাগে, তাই বেশি করে ভাজলাম না আমি। অনেকে কিন্তু কাঁচাও খায়, তবে আলু বেগুনের এই ঝোলে হালকা করে একটু ভেজে দিলেই বেশি ভালো লাগে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ইলিশ মাছগুলো থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। আমি কিন্তু মাছ ভাজার সময় এতটা তেল দিইনি, অল্প কিছুটা পরিমাণ তেলের মধ্যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম। মাছ থেকে এক্সট্রা তেল বেরিয়ে কিন্তু এখন কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দেখাচ্ছে। তো মাছগুলো তুলে নেওয়ার পরে এখন এই মাছের তেলেই ফোড়নে দিয়ে দিয়েছি আস্ত জিরা, আর সেই সঙ্গে দুইটা চিড়ে নেওয়া কাঁচামরিচ। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম, সেই সঙ্গে স্বাদমতো লবণও দিয়ে দিলাম। এখন এই আলু বেগুনটাকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম হাই হিটে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মশলা দিয়ে দিব। মশলার মধ্যে তেমন কিছুই না, শুধুমাত্র হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া।
তো দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদমতো মরিচ গুঁড়া, আর এখন দিয়ে দিব সামান্য করে একটু জল, কারণ এই মশলার সঙ্গে আলু আর বেগুনটাকে একটু কষিয়ে নিব। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এটাকে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু আলু বেগুন দুইটাই খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিব ঝোল। আর তরকারিতে যে যেরকম ঝোল রাখতে চান ততটুকু পরিমাণ বুঝেই ঝোলটা দেওয়া ভালো। তো আমি এইখানে তরকারিতে বেশ খানিকটা ঝোল দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছের এই পাতলা ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেই অনুপাতে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা এখন ফুটতে থাক, আর এই দিক থেকে আমি সেই ভেজে রাখা জিরাটা শিলপাটায় বেটে নিব। কারণ এই তরকারির মধ্যে জিরা গুঁড়াটা ব্যবহার করার থেকে এইভাবে জিরাটা ভেজে তারপর শিলপাটায় বেটে এই পেস্টটা ব্যবহার করলে এই তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর এই তরকারির ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। তো আমি বরাবর এভাবেই রান্না করি, আর আজকে তাই এই জিরা বাটার দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভেজে রাখা জিরাটা এখন আমার শিলপাটায় বেটে নেওয়া হয়ে গেল, আর এদিক থেকে তরকারির ঝোলটাও টকবগে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিব সেই ভেজে রাখা জিরা বাটাটা। তবে কারো কাছে যদি শিলপাটা না থাকে তাহলে কিন্তু কেনা যে জিরার গুঁড়াটা পাওয়া যায় সেটা দিলেও হবে, তবে এইভাবে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন। জিরা বাটা দেওয়ার পরে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এইভাবে করেই ঝোলটাকে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। মাছ আর জিরা বাটার সঙ্গে তরকারির ঝোলটাকে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন তরকারির ঝোলটা এই পর্যায়ে আছে, আর এতটুকু ঝোল ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নিব। এর থেকে আর ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ আলু বেগুন দিয়ে জিরা বাটা দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আমার তরকারি রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। খুবই সুস্বাদু আর খুবই সুঘ্রাণে ভরপুর ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।